এই যুদ্ধে রক্ত ঝরে না, কিন্তু চিন্তা ধীরে ধীরে বদলে যায়। কোনো গুলি চলে না, কিন্তু বিশ্বাস ভেঙে দেওয়া হয়। কোনো বিস্ফোরণ হয় না, অথচ মানুষ নিজের অজান্তেই নিজের মূল্যবোধ, নৈতিকতা আর প্রশ্ন করার ক্ষমতা হারাতে থাকে। এই যুদ্ধের শব্দ নেই, ধোঁয়া নেই, তাই বেশিরভাগ মানুষ বুঝতেই পারে না যে সে যুদ্ধের মাঝখানে দাঁড়িয়ে আছে। এখানে শত্রু চেনা কঠিন, কারণ সে ইউনিফর্ম পরে না। সে আসে খবরের ভাষায়, বিনোদনের গল্পে, সোশ্যাল মিডিয়ার ট্রেন্ডে, এমনকি স্বাভাবিক বলে মেনে নেওয়া চিন্তার ভেতর দিয়ে। ধীরে ধীরে মানুষের মাথায় কিছু ধারণা ঢুকিয়ে দেওয়া হয়। কি ভয় পেতে হবে, কাকে বিশ্বাস করতে হবে, কোন প্রশ্ন করা যাবে না। মানুষ ভাবে এগুলো তার নিজের চিন্তা, অথচ সেগুলো বহু আগেই পরিকল্পিতভাবে বসানো। সময়টা ছিল 2001 সালের সেপ্টেম্বর মাসের 1 তারিখ, রাত আনুমানিক 10টা। নর্থ আটলান্টিক মহাসাগরে ব্রাজিলের কাছাকাছি অঞ্চলে একটি ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয়। শুরুতে এটি ছিল একটি সাধারণ সিস্টেম, দুর্বল, ধীর গতির, তেমন কোনো বিশেষ গুরুত্ব তখনও কেউ দেয়নি। 2 সেপ্টেম্বর থেকে ঘূর্ণিঝড়টি ধীরে ধীরে শক্তি সঞ্চয় করতে থাকে। 3, 4 এবং 5 সেপ্টেম্বর প্রতিদিনই এর কাঠামো আরও সংগঠিত হয়। বাতাসের গতি বাড়ে, সিস্টেমটি স্পষ্ট হতে থাকে। এই সময়ের মধ্যে নিউ ইয়র্কের আকাশ ছিল একদম পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন। কোনো অস্বাভাবিকতা চোখে পড়ার মতো ছিল না। 6 সেপ্টেম্বরেও পরিস্থিতি মোটামুটি স্বাভাবিক, কিন্তু 7 ও 8 সেপ্টেম্বর থেকে নিউ ইয়র্কের আকাশে ধীরে ধীরে পরিবর্তন দেখা যায়। হালকা মেঘ জমতে শুরু করে। প্রথমে খুব সাধারণ মনে হলেও এই মেঘগুলো আগের দিনের আকাশের সঙ্গে মিল ছিল না। 9 সেপ্টেম্বরের মধ্যে ঘূর্ণিঝড়টি পুরো দমে শক্তিশালী হয়ে ওঠে। একই সময় নিউ ইয়র্কে দেখা যায় এক ধরনের সাদা মেঘের অস্বাভাবিক জমাট। 10 সেপ্টেম্বর বিশেষ করে টুইন টাওয়ার এলাকার ওপর আকাশ পুরোপুরি মেঘে ঢেকে যায়। এই মেঘগুলো সাধারণ মেঘের মতো আচরণ করছিল না। এগারো সেপ্টেম্বর রাত 1টার দিকে ঘূর্ণিঝড়টি শহরের খুব কাছাকাছি অবস্থান নেয়। সকাল 7টার মধ্যে ঘূর্ণিঝড় কার্যত নিউ ইয়র্কের সামনে এসে দাঁড়ায়। আকাশ পুরোপুরি মেঘে ঢাকা। সকাল 10টার আগেই টুইন টাওয়ার ধ্বংস হয়ে যায়। এরপরই ঘটে আরেকটি অদ্ভুত ঘটনা। ঘূর্ণিঝড়টি হঠাৎ করে একটি ইউ টার্ন নেয় এবং ডান দিকে সরে যেতে শুরু করে। ঠিক ওই মুহূর্তে ওয়েদার নিউজগুলোতে তারা কোনোভাবেই মানুষদের ইনফরমেশন দিয়ে সতর্ক থাকার জন্য বলেনি। এখানেই প্রশ্ন আসে, কী কারণে তারা সেই মুহূর্তে মানুষদের সতর্ক থাকার জন্য সংবাদ মাধ্যমে জানালেন না? ধীরে ধীরে নিউ ইয়র্কের আকাশ পরিষ্কার হতে থাকে। যদি এই সময়ের স্যাটেলাইট ফুটেজে জুম করে দেখা হয়, তাহলে ধ্বংসপ্রাপ্ত টাওয়ারের ওপর কালো ধোঁয়া স্পষ্টভাবে চোখে পড়ে। একই সঙ্গে প্রশ্ন ওঠে, 1 সেপ্টেম্বর তৈরি হওয়া ঘূর্ণিঝড়টি ঠিক 11 সেপ্টেম্বরেই কেন নিউ ইয়র্কের কাছে এসে এমন আচরণ করল? আর কেনই বা কাজ শেষ হওয়ার পর হঠাৎ দিক বদল করল? এই ঘূর্ণিঝড় যেভাবে হঠাৎ করে ইউটার্ন নিয়েছিল, অনেকের জীবনের দিকও ঠিক সেভাবেই ঘুরে গিয়েছিল। বিশেষ করে যারা এই ঘটনাগুলোর পেছনের স্তরগুলো নিয়ে ভাবতে শুরু করেছিল, তাদের কাছে এটা শুধু একটি হামলা ছিল না, এটা ছিল একটি বিশাল সাইকোলজিক্যাল ওয়ার। ভয়, ধোঁয়া, আকাশ, মিডিয়ার ন্যারেটিভ সব কিছু মিলিয়ে মানুষের চিন্তাকে এক নির্দিষ্ট দিকে ঠেলে দেওয়া হয়েছিল। এখানে দুটো বিষয় স্পষ্টভাবে লক্ষ্য করা যায়, যেমন ঘূর্ণিঝড়ের সময়কাল ও গতিপথ, আর নিউ ইয়র্কের আকাশে অস্বাভাবিক মেঘের উপস্থিতি। এই মেঘগুলোর কথা আলাদা করে বলা জরুরি, কারণ এগুলো কোনো সাধারণ আবহাওয়ার মেঘ না। প্রশ্ন থেকেই যায়, এই মেঘগুলোর মধ্যে কি এমন কিছু ছিল যা আমরা বুঝিনি বা বুঝতে দেওয়া হয়নি?
এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টাই আজকের আলোচনার মূল উদ্দেশ্য। 2024 সালের 24শে মে দুপুর 1টার দিকে বে অফ বেঙ্গলে একটি ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয়। শুরুতে এটি ছিল একটি সাধারণ সিস্টেম, কিন্তু পরদিন 25শে মে স্যাটেলাইট চিত্রে দেখা যায় মেঘগুলো আবার নতুন করে একত্রিত হচ্ছে। 26শে মে পরিস্থিতি আরও বদলায়। ঘূর্ণিঝড়টির শক্তি দ্রুত বৃদ্ধি পায় এবং সন্ধে 7টার দিকে এটি কলকাতা অতিক্রম করে 27শে মে খুলনা দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। 28শে মে ভোর 4টার দিকে এই ঘূর্ণিঝড়টি কার্যত দুর্বল হয়ে যায়। এখানেই কেবল একটি ঝড়ের কথা শেষ নয়। মে মাসের পর জুন আসে, তারপর জুলাই, যে মাসে ঘটে বাংলাদেশের ইতিহাসের অন্যতম বড় গণ অভ্যুত্থান। এই পুরো সময় জুড়ে অনেকের চোখে পড়েছে আকাশে একই ধরনের মেঘের পুনরাবৃত্তি, দীর্ঘ সময় ধরে আবহাওয়ার অস্থিরতা, এক ধরনের চাপা ভারী পরিবেশ। এই ধারা নভেম্বরের 1 তারিখ পর্যন্ত কমবেশি অব্যাহত ছিল। 2024 সালের অভ্যুত্থান শুধুই রাজনৈতিক আন্দোলন ছিল না, এটা ছিল বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার। ভয়, অনিশ্চয়তা, গুজব, তথ্যের বন্যা সব মিলিয়ে মানুষের মানসিক অবস্থায় বড় ধরনের চাপ তৈরি হয়েছিল। এই মানসিক পরিবেশ তৈরি হওয়ার পেছনে কি শুধু রাজনীতি কাজ করেছে, নাকি পরিবেশগত অস্থিরতাও মানুষের উপর প্রভাব ফেলেছিল? 2025 সালের 17 সেপ্টেম্বর ভেনেজুয়েলার আশেপাশে একটি ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয়। ঝড়টি চলমান থাকা অবস্থায় 24 সেপ্টেম্বর আরেকটি ঘূর্ণিঝড় গড়ে ওঠে। 26 সেপ্টেম্বর আবার নতুন একটি সিস্টেম তৈরি হয়। একই মাসে 3টি ঘূর্ণিঝড়। এরপর 7 অক্টোবর বিকাল 4টার দিকে আরেকটি ঘূর্ণিঝড় সৃষ্টি হয়, যা 9 অক্টোবর ভেনেজুয়েলা অতিক্রম করতে শুরু করে এবং 11 অক্টোবর দুর্বল হয়ে পড়ে। 21 অক্টোবর আবার নতুন একটি ঘূর্ণিঝড়ের খবর পাওয়া যায়। এই ধারাবাহিক প্রাকৃতিক অস্থিরতার কয়েক মাস পর 2026 সালের 3 জানুয়ারি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করা হয়। এখানেও ঘটনাটা শুধু রাজনৈতিক ছিল না, এর আগে দেশ জুড়ে ছিল ভয়, চাপ, বিভ্রান্তি এবং তথ্যযুদ্ধ। অর্থাৎ এখানেও একটি বড় সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার কাজ করেছিল। এই 3 দেশের ঘটনাকে পাশাপাশি রাখলে কিছু প্রশ্ন সামনে আসে। বড় রাজনৈতিক পরিবর্তনের আগে কেন বারবার পরিবেশগত অস্থিরতা দেখা যাচ্ছে? ঘূর্ণিঝড়, মেঘ, বাতাস এগুলো কি মানুষের মানসিক অবস্থার উপর প্রভাব ফেলে? দীর্ঘ সময় ধরে অস্থির আবহাওয়া কি সামাজিক উত্তেজনা বাড়াতে পারে? এখানে আরও কিছু শব্দ ঘুরে ফিরে আসে: অক্সিজেন, ভ্যাকসিন, নেটওয়ার্ক, তথ্যপ্রবাহ। সবকিছু একসাথে দেখলে মনে হয় সামথিং ইজ রং। এই প্রশ্নগুলো তুললে অনেকেই বলে এগুলো কাকতালীয়, এভাবে ভাবলে পাগল হয়ে যাবে। কিন্তু ইতিহাস বলে বড় পরিবর্তনের আগে মানুষ প্রায়ই সংযোগ খোঁজে। কখনো সেই সংযোগ বাস্তব হয়, কখনো মানসিক। কিন্তু প্রশ্ন না করলে বোঝার সুযোগও থাকে না। এখন সময় হচ্ছে এই পাজলগুলোকে একত্রিত করার। আমরা এমন এক সময়ের ভেতর দিয়ে যাচ্ছি যেখানে সমস্যা আর আলাদা আলাদা নয়। বাতাসে সমস্যা, পানিতে সমস্যা, খাবারে সমস্যা, প্রযুক্তিতে সমস্যা, ওষুধে সমস্যা, এমনকি যে সরকারকে মানুষ নিরাপত্তার প্রতীক ভাবত সেখানেও সমস্যা। এই সমস্যাগুলো কোনো বিচ্ছিন্ন দুর্ঘটনা নয়, এগুলো পরস্পরের সাথে যুক্ত এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ। এই পরিকল্পনার উদ্দেশ্য যুদ্ধ জেতা নয়, দেশ দখল করা নয়, এর উদ্দেশ্য আরও গভীর। মানুষকে এমন অবস্থায় নিয়ে যাওয়া যেখানে সে শ্বাস নেয়, খায়, দেখে, ব্যবহার করে, সবকিছু করেও স্বাধীনভাবে চিন্তা করতে পারে না। ছোটবেলায় আকাশের দিকে তাকিয়ে সাদা সাদা লম্বা রেখা দেখলে মনে হতো এই বুঝি কোনো রকেট যাচ্ছে। তখন আকাশ ছিল রহস্যে ভরা আর কৌতূহল ছিল নিষ্পাপ। সময়ের সাথে সাথে সেই কৌতূহল বড় হয়েছে, অভিজ্ঞতা যোগ হয়েছে, আর প্রশ্নগুলোও বদলে গেছে। জীবনের এই পর্যায়ে এসে বুঝতে পারলাম ওগুলো কোনো রকেটের ধোঁয়া নয়। বিজ্ঞানের ভাষায় এগুলোকে বলা হয় কন্ট্রেল, বিমানের ইঞ্জিন থেকে নির্গত জলীয় বাষ্প, যা ঠান্ডা আকাশে গিয়ে রেখার মতো দেখা যায়। কিন্তু প্রশ্নটা এখানেই শেষ হয়ে যায় না। ধীরে ধীরে একটা ভিন্ন ধারণা সামনে আসে। এই সাদা রেখাগুলো কি শুধুই জলীয় বাষ্প, নাকি এর ভেতরে আছে ইচ্ছাকৃতভাবে ছড়ানো কোনো এরোসল ককটেল, যাকে কেমট্রেলস নামে চিহ্নিত করা হয়?
কেমট্রেলস সাধারণ কোনো বায়বীয় ঘটনা না, বরং একটি পরিকল্পিত ডেলিভারি সিস্টেম। এই ট্রেলগুলো কয়েক ঘন্টা ধরে আকাশে থাকে এবং ধীরে ধীরে ছড়িয়ে পড়ে, কারণ এর ভেতরে শুধু পানি বা বরফ নয়, বরং অ্যালুমিনিয়াম, বেরিয়াম, স্ট্রনশিয়াম এবং বিভিন্ন ন্যানো পার্টিকেলের একটি ককটেল থাকে। এই ধাতব ও ন্যানো উপাদানগুলোর বৈশিষ্ট্য হল এগুলো ভারী, ধীরে নিচে নামে এবং বাতাসে দীর্ঘ সময় ভাসতে পারে। এই কারণেই এগুলো সাধারণ কনডেনসেশন লাইনের মতো দ্রুত মিলিয়ে যায় না। কেমট্রেলের উদ্দেশ্য একাধিক স্তরে বিভক্ত। ওপরের স্তরে এটি ওয়েদার মডিফিকেশনের জন্য ব্যবহৃত হয়, যেমন বৃষ্টি নিয়ন্ত্রণ, খরা তৈরি বা তাপমাত্রার প্যাটার্ন বদলানো। এর নিচের স্তরে আসে পপুলেশন কন্ট্রোল, যেখানে পরিবেশকে এমনভাবে প্রভাবিত করা হয় যাতে মানুষের স্বাস্থ্য ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে। আর সবচেয়ে গভীর স্তরে রয়েছে মাইন্ড ম্যানিপুলেশন, যেখানে মানুষের স্নায়ুতন্ত্র ও মানসিক স্থিতিশীলতাকে লক্ষ্য করা হয়। এই কণাগুলো মানুষের শরীরে প্রবেশ করে শ্বাসের মাধ্যমে, তারপর রক্তে মিশে ধীরে ধীরে মস্তিষ্কে জমা হয়। এই জমার ফলে দীর্ঘমেয়াদে ক্যান্সার, অ্যালঝাইমার, ফার্টিলিটি লসের মতো সমস্যা দেখা দেয়। তবে এগুলোই আসল লক্ষ্য নয়, এগুলোকে দেখা হয় পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে। আসল খেলা শুরু হয় আরও গভীরে। কেমট্রেলস নিজে কোনো চূড়ান্ত অস্ত্র না, এটি একটি ডেলিভারি সিস্টেম মাত্র। কেমট্রেলসের মাধ্যমে ছড়ানো ন্যানো পার্টিকেলগুলোকে বলা হয় স্মার্ট ডাস্ট। এগুলি অত্যন্ত ছোট, অ্যান্টেনার মতো কাজ করতে সক্ষম এবং একবার শরীরে ঢুকে গেলে স্নায়ুতন্ত্র বা নির্দিষ্ট টিস্যুতে বসে থাকে। এগুলি তখন নিষ্ক্রিয় অবস্থায় থাকে, যেন কোনো নির্দেশের জন্য অপেক্ষা করছে। কেমট্রেলস দিয়ে শুধু ধাতব কণা নয়, বরং ভ্যাকসিন লাইক সাবস্টেন্সও ছড়ানো হচ্ছে। mRNA টাইপ পার্টিকেল বা অনুরূপ জৈবিক উপাদান আকাশ থেকে স্প্রে করা হয়, যাতে মানুষ অজান্তেই ভ্যাকসিনেটেড হয়ে যায়। ইনজেকশন দিয়ে পুরো পৃথিবীর মানুষকে কাভার করা সম্ভব না, তাই আকাশকেই ব্যবহার করা হচ্ছে একটি গণ ডেলিভারি মাধ্যম হিসেবে। এই স্থানে বিগ ফার্মা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। ফার্মাসিউটিক্যাল কর্পোরেশনগুলো জানে যে সরাসরি ইনজেকশনের বিরুদ্ধে মানুষের প্রতিরোধ আছে, তাই বিকল্প পথ হিসেবে পরিবেশগত এক্সপোজার ব্যবহার করা হচ্ছে। এর ফলে মানুষের শরীরে অজান্তেই স্পাইক প্রোটিন, ন্যানোস্ট্রাকচার বা চিপ টাইপ উপাদান ঢুকে পড়ে, যেগুলি ভবিষ্যতে ট্র্যাকিং, মনিটরিং বা কন্ট্রোলের কাজে ব্যবহার করা হবে। কেমট্রেলস হলো সেই নীরব প্রথম ধাপ, যেখানে মানুষের শরীরকে অজান্তেই প্রস্তুত করা হয়। মানুষ ভাবে সে শুধু বাতাসে শ্বাস নিচ্ছে, কিন্তু বাস্তবে সে একটি বৃহৎ পরীক্ষার অংশ হয়ে আছে। নিয়ন্ত্রণ তখনও শুরু হয় না সাথে সাথে, নিয়ন্ত্রণ শুরু হয় পরে, যখন এই স্মার্ট ডাস্ট এবং ভেতরে ঢুকে যাওয়া উপাদানগুলো কোনো এক সময় অ্যাক্টিভেট হওয়ার জন্য প্রস্তুত থাকে। এখন প্রশ্ন হচ্ছে, এই কেমট্রেলস কি শুধু বিমানের মাধ্যমেই ছড়ানো হয়, নাকি এই বিষাক্ত গ্যাস ছড়ানোর আরও মাধ্যম আছে? আধুনিক পৃথিবীতে সবচেয়ে কম প্রশ্ন করা জিনিসগুলোর একটি হল বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র। নিউক্লিয়ার প্ল্যান্ট, কয়লা প্ল্যান্ট কিংবা গ্যাস প্ল্যান্ট, সব জায়গায় আমরা দেখি বিশাল বিশাল কুলিং টাওয়ার, যেখান থেকে অবিরাম সাদা ধোঁয়ার মতো কিছু আকাশে উঠে যায়। সরকার ও বিজ্ঞানীরা বলেন এটা শুধু পানি বাষ্প, কিন্তু এই দৃশ্যটা যতটা নিরীহ দেখায়, বাস্তবতা তার চেয়ে অনেক গভীর ও ভয়ঙ্কর। আকাশে জেট দিয়ে যেটা করা হয়, তার পরিপূরক হিসেবে মাটি থেকেই আরেকটা ডেলিভারি সিস্টেম চালু আছে। এই গ্রাউন্ড বেসড সিস্টেমের কেন্দ্রবিন্দু হল কুলিং টাওয়ার। এটাই হচ্ছে গ্রাউন্ড লেভেল কেমট্রেল। এইসব কুলিং টাওয়ার থেকে বের হওয়া বিশাল প্লুমগুলো শুধু স্টিম না, এর সাথে মেশানো থাকে বিভিন্ন ধাতব কণা, যা ধীরে ধীরে বাতাসে ছড়িয়ে মানুষের শরীরে ঢোকে। কয়লার মধ্যে প্রাকৃতিকভাবেই থাকে অ্যালুমিনিয়াম, ব্যারিয়াম, স্ট্রনশিয়াম, এমনকি অল্পমাত্রায় ইউরেনিয়াম ও থোরিয়ামও। কয়লা পোড়ানোর পর যে ফ্লাই অ্যাশ তৈরি হয়, সেটাকে থিওরিস্টরা বলেন কেমট্রেল মেটেরিয়ালের পারফেক্ট মিক্স। এই ফ্লাই অ্যাশ শুধু দুর্ঘটনাবশত বাতাসে যাচ্ছে না, বরং পরিকল্পিতভাবেই পরিবেশে ছড়ানো হচ্ছে। তাদের উদ্দেশ্য হচ্ছে বাতাস, মাটি ও পানিকে ধীরে ধীরে দূষিত করা, মানুষের শরীরে দীর্ঘমেয়াদী নিউরোলজিক্যাল ও শারীরিক প্রভাব সৃষ্টি করা, পরিবেশকে জিও ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে নিয়ন্ত্রণে আনা। নিউক্লিয়ার প্ল্যান্টের কুলিং টাওয়ার থেকে বের হওয়া প্লুমে এমন কিছু ট্রেস উপাদান আছে, যা তাৎক্ষণিক ক্ষতি না করলেও দীর্ঘমেয়াদে মানুষের শরীরে প্রভাব ফেলে। আকাশে বিমানের লম্বা ট্রেইল আর মাটিতে কুলিং টাওয়ারের বিশাল প্লুম, দুটোর ছড়িয়ে পড়ার ধরন অনেকটা একরকম।
মানুষদের কন্ট্রোল করে কিভাবে তা বোঝানোর জন্যই আমি আপনাদের স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। এরা সবাই একটা আরেকটার সাথে কানেক্টেড। তাহলে চলুন পরের ধাপে।